আসসালামু আলাইকুম। আমরা শেষ ভিডিওতে প্লবগত সম্পর্কে আলোচনা করেছিলাম। ওখানে তোমাদের মনে থাকবে যে আমরা আলোচনা করেছিলাম প্লবতা কাকে বলে এবং প্লবতার রাশিমালাটা বিশেষ করে। প্লবতা সমান আমরা কি এনেছিলাম, সেখানে প্লবতাকে ইউ দিয়ে লিখি আমরা। ইউ সমান হচ্ছে ভি ডিজি। এইটা আমরা প্লবতা সম্পর্কে জেনেছিলাম আমাদের শেষ ভিডিওতে। এখানে ভি কি? ভি হচ্ছে যে বস্তুকে তরলে নিমজ্জিত করেছি সেই বস্তুটার নিমজ্জিত অংশের আয়তন। ঠিক আছে, এই যে নিমজ্জিত করেছি বস্তুটার এই নিমজ্জিত অংশের আয়তন, পুরো আয়তনটা নয়, সিলিন্ডার যেটা দিয়েছি সেটা পুরো আয়তন নয়, নিমজ্জিত অংশের আয়তন হয়েছে। আচ্ছা, ডিটা কি বলেছিলাম? ডিটা বলেছিলাম তরলের ঘনত্ব। এই যে তরলটা নেওয়া হচ্ছে সেই তরলের ঘনত্ব, কোনোভাবেই সিলিন্ডার বা নিমজ্জিত বস্তুর ঘনত্ব নয়। আর জি কি বলেছিলাম? জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাই তো, এই পর্যন্ত হয়েছিল। আচ্ছা, এবার যদি মনে করো আমি একটা প্রশ্ন দিলাম, দেখো আমি একটা কোশ্চেন দিয়েছি যে একটি বস্তুর আয়তন 40 সেন্টিমিটার কিউব, বস্তুটি জলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বস্তুটির উপর কতটা প্লবতা কাজ করবে? ভিডিও পজ করে একটু পজ করে দেখো বের করতে পারো কিনা। হয়েছে? দেখো এবার আমরা প্লবতা সমান কি জানি? প্লবতা ইউ সমান জানি ভি ডি জি, তাই তো। ভি মানে কি? বস্তুটার নিমজ্জিত অংশের আয়তন। বস্তুটার আয়তন কত? 40 সেন্টিমিটার কিউব। আর দেখো সম্পূর্ণ নিমজ্জিত রয়েছে, মানে 40 সেন্টিমিটার কিউব যে আয়তনটা সেইটাই নিমজ্জিত অংশের আয়তন, তাই তো। 40 সেন্টিমিটার কিউব যে তোমার বস্তুটার আয়তন, সেই আয়তনটা সম্পূর্ণটাই তরলের মধ্যে নিমজ্জিত রয়েছে। তাহলে নিমজ্জিত অংশের আয়তন কত? 40 সেন্টিমিটার কিউব। 40 ইন্টু ডি। ডি মানে কি? তরলের ঘনত্ব বলেছি। এখানে কোন তরল নেওয়া হয়েছে? জল। তাহলে জলের ঘনত্ব কত? জলের ঘনত্ব 1 গ্রাম পার সিসি হয়েছে। আর জি সিজিএস পদ্ধতিতে দেখো সব সেন্টিমিটারে হচ্ছে, গ্রামে হচ্ছে, তার মানে এটা সিজিএস পদ্ধতিতে। সিজিএস এর জি এর মান কত বলো? 980। এত আর্থ্রাস বা প্লবতা একটা বল, তার জন্য একক কি? সরি, নিউটন না, ডাইন। সিজিএস এ একক কি? ডাইন। হয়েছে? তাহলে গুণ করো। 4 32 2, 4 9 36, আর 3 39, আর 2 শূন্য, এত ডাইন। ঠিক আছে, তাহলে বস্তুর উপর কতটা প্লবতা কাজ করছে? এত ডাইন। 39,200 ডাইন। এটাকে যদি নিউটনে কনভার্ট করো বা এসআইতে কনভার্ট করো সেটা তাহলে আলাদা কথা। আচ্ছা, যদি এখানে সরাসরি এই প্রশ্নটা না দিয়ে কতটা প্লবতা কাজ করবে এটা না দিয়ে যদি এখানে প্রশ্ন তোমাদের দেওয়া হতো যে বস্তুটার ওজনের কতটা আপাত হ্রাস হবে, বস্তুটার ওজনের কতটা আপাত হ্রাস হবে, বোঝা যাচ্ছে? এইখানে নিমজ্জিত অবস্থায়, এখানে কোশ্চেনটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে। এবার নিমজ্জিত অবস্থায় বস্তুটির ওজনের
আপাত হ্রাস কতটা হবে বা বস্তুটির ওজনের হ্রাস কতটা হবে, আপাত হ্রাস। ঠিক আছে দেখো এইটা করার জন্য তোমরা একবার ভিডিওটা পজ করে একটুখানি চেষ্টা করো একবার, তারপর আমি বলে দিচ্ছি। হয়েছে? দেখো তাহলে আমি আগের দিন যে ভিডিওটা করেছিলাম সেখানে তোমাদের একটা উদাহরণ দিয়ে দেখিয়েছিলাম যে ধরো একটা বস্তুটাকে যখন বায়ুতে রাখা হচ্ছে মনে করে নিচের দিকে তার ওজন কাজ করছে 10 নিউটন। তাহলে বস্তুটাকে যদি তুলতে হয় তাহলে উপরের দিকে কতটা বল প্রয়োগ করতে হবে, 10 নিউটন, তাই তো? এইটা মনে করে এফ আর এটা হচ্ছে ডাব্লিউ। তাহলে বস্তুটার নিচের দিকে যতটা ওজন কাজ করছে, বস্তুটাকে যদি তুলতে হয় তাহলে আমাকে উপরের দিকে ঠিক ততটাই বল প্রয়োগ করতে হবে যতটা তার নিজস্ব ওজন, অর্থাৎ আমার ডাব্লিউ সমানে এফ, এটা বায়ুতে। কিন্তু এই বস্তুটাকে যখন আমি জলে নিমজ্জিত করব তখন কি হবে, তখন নিচের দিকে তো তার একই ওজন কাজ করছে 10 নিউটন, কিন্তু উপর দিকে মনে করো 3 নিউটন প্লবতা কাজ করছে। 3 নিউটন প্লবতা কাজ করছে, এটা কি প্লবতা। তাহলে বস্তুটাকে যদি এখন আমি তুলতে যাই তাহলে আমাকে কত নিউটন বল প্রয়োগ করতে হবে? আগের ভিডিওতে আমি খুব ভালো করে বলে দিয়েছিলাম 7 নিউটন, অর্থাৎ যতটা ওজন তার থেকে যদি প্লবতা বাদ দিই তাহলে আমাকে সেই বলটা প্রয়োগ করতে হবে। অর্থাৎ এখন আমার এফ কত? 7 নিউটন। অর্থাৎ বস্তুটার এখন আমার ওজন কত মনে হবে? এখন মনে হবে ওজন 7 নিউটন, কিন্তু বস্তুটার প্রকৃত ওজন কত? 10 নিউটন। ঠিক আছে, এইগুলো সব আমি আগের ভিডিওতে ডিটেলসে বলেছিলাম। অর্থাৎ বস্তুটার ওজন ছিল প্রকৃত ওজন 10 নিউটন, কিন্তু আমার মনে হচ্ছে ওজন কত? 7 নিউটন। অর্থাৎ ওজন কতটা কমেছে, আপাতভাবে কতটা কমেছে মনে হচ্ছে? 3 নিউটন, তাই তো? ওজন আমার কতটা কমেছে মনে হচ্ছে? 3 নিউটন। আর এই 3 নিউটনটা কি? 3 নিউটনটা হচ্ছে প্লবতা, অর্থাৎ যতটা প্লবতা উপরের দিকে কাজ করবে ওজনের আপাত হ্রাস ততটাই মনে হবে। ঠিক আছে, বোঝা গেল? যতটা প্লবতা কাজ করছে দেখো আপাত হ্রাস ওজনটা কতটা কম মনে হচ্ছে না? 10 থেকে 7 নিউটন বাদ দিলে আমার 3 নিউটন কম মনে হচ্ছে ওজন। আমার অ্যাকচুয়াল কত নিউটন? 10 নিউটন, কিন্তু আমার মনে হচ্ছে কতটা ওজন? 7 নিউটন। তাহলে আপাতভাবে কতটা ওজন কম মনে হচ্ছে? আমার মনে হচ্ছে যে বস্তুটার ওজন 3 নিউটন কমে গেছে। আর এই 3 নিউটনটা কি? তার প্লবতা আমি বলেই দিয়েছি যে মনে করো উপরের দিকে 3 নিউটন প্লবতা কাজ করছে। ক্লিয়ার? অর্থাৎ প্লবতা হচ্ছে বস্তুর ওজনের আপাত হ্রাস। এটা কোথাও নোট করে লিখে রাখো, প্লবতা বস্তুর ওজনের আপাত হ্রাস। ঠিক আছে, তাহলে এখন দেখো প্রশ্ন করেছি বস্তুটির ওজনের আপাত হ্রাস কতটা হবে? বস্তুটির ওজনের আপাত হ্রাস কতটা হবে? কতটা হবে বলো? প্লবতা, আর প্লবতা আমি বের করে রেখেছি কেমন? এত ডাইন। তাহলে আমার বস্তুটা ওজনে আপাত হ্রাস কতটা মনে হবে? এত ডাইন। এটা এবার তুমি এসআইতে কনভার্ট করে নিও, নিউটনে কনভার্ট করে নিও যে এত ডাইন ওজন কম মনে হবে, ভর নয়, হ্যাঁ ওজন কম মনে হবে। আর যদি ওজনকে ভরে কনভার্ট করতে যাওয়া হয় কি হয়? তাহলে এমজি সমান ওজন মানে হচ্ছে এমজি, তাহলে ভর হচ্ছে ডাব্লিউ/জি। এতটা ওজন কম মনে হবে, তাহলে তার ভর কতটা হবে? কতটা ভর কম মনে হবে? সরি ভুল বললাম, ভর তো অ্যাকচুয়াল কমে না, ওজনটাই কম মনে হবে। সরি, এটা করো না। ওকে,
তাহলে আমার হচ্ছে যে এত ডাইন ওজন কম মনে হবে। এবার যদি প্রশ্ন হতো যে তাহলে তার ওজনের আপাত ওজন কতটা, ঠিক আছে, যদি বলা হতো আপাত ওজন কতটা হবে, তখন হতো আমার যেটা প্রকৃত ওজন সেইটা থেকে আমি প্লবতা বাদ দিতাম। এগুলো সব আমি আগের ভিডিওতে পড়িয়েছি, যারা দেখোনি আগের ভিডিওটা তারা একবার দেখে নাও, দিয়ে আবার এই ভিডিওতে ব্যাক করবে, নাহলে হয়তো তোমাদের সমস্যা হতে পারে। এবার দেখো আমি প্রশ্নটা একটু পাল্টে দিয়েছি। একটি বস্তুর আয়তন 40 সেন্টিমিটার কিউব, বস্তুটির 3/4 জলে নিমজ্জিত অবস্থায় বস্তুটির উপর ক্রিয়াশীল প্লবতা কত। অর্থাৎ আমি যেমন আগের অঙ্কটা বলেছিলাম যে বস্তুটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় প্লবতা জিজ্ঞেস করেছিলাম, এখন বস্তুটা সম্পূর্ণ নিমজ্জিত নয়, বস্তুটার কিছু অংশ নিমজ্জিত রয়েছে, ঠিক অনেকটা এরকম 3/4 অর্থাৎ 4 ভাগের মধ্যে 3 ভাগ জলে নিমজ্জিত অবস্থায় আছে, তাহলে কতটা প্লবতা কাজ করবে। তাহলে ইউ সমান আমি কি জানি, ইউ সমান হচ্ছে ভি ডিজি। ভি কতটা, যে অংশটা জলে নিমজ্জিত অবস্থায় আছে, কতটা অংশ জলে নিমজ্জিত অবস্থায় আছে, মোট আয়তনের 3/4 অর্থাৎ 3/4 অংশ, এইটা হচ্ছে জলে নিমজ্জিত অবস্থায় আছে, অর্থাৎ এইটা হচ্ছে নিমজ্জিত অংশের আয়তন ইন্টু ডি। ডি কত, তলের ঘনত্ব, জলের ঘনত্ব, আর জি তো 980 এত ডাইন। তাহলে 4 1 4 10 হয়েছে। তাহলে গুণটা করো এবার, 3 8 24 4, 3 9 27, 28 29 আর 2 শূন্য, এত ডাইন। তাহলে যখন কম আয়তন নিমজ্জিত থাকে তখন তার উপর ক্রিয়াশীল প্লবতার মানটাও দেখো কম। আগের ক্ষেত্রে তখন সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় আয়তন কত হয়েছিল, এত ডাইন। যখন সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ছিল তখন তার উপর প্লবতা কাজ করেছিল 39,200 ডাইন, আর এখন তার উপর প্লবতা কতটা কাজ করছে 29,400 ডাইন, অর্থাৎ অনেকখানি কম প্লবতা কাজ করছে, কেননা কম আয়তন নিমজ্জিত আছে, ঠিক আছে। এবার দেখো আমি প্লবতা সমান কি বলেছিলাম, ভি ডি জি। আমি আবার একবার বলে দিই, ভি হচ্ছে তরলের বস্তু নিমজ্জিত অংশের আয়তন, ডি হচ্ছে তরলের ঘনত্ব, আর জি হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ। এবার দেখো যখন আমি বস্তুটাকে, এই যে বস্তুটা আছে এটাকে যখন আমি এই তরলে ডোবাবো, তরলে যখন আমি বস্তুটাকে নিমজ্জিত করব, তখন এই পাত্রে যে তরলটা আছে সেই তরলটা কি হবে, সরে যাবে এখান থেকে, এইখানে যেখানে বস্তুটাকে ডোবানো হয়েছে সেই জায়গা থেকে তরলটা থাকবে, সেই জায়গাতে থাকবে না, সেই তরলটা কোথায় চলে যাবে, সরে যাবে, অর্থাৎ এইখানে থাকা তরলগুলো সব অপসারিত হয়ে যাবে। কতটা তরল অপসারিত হবে, যতটা আয়তনের বস্তু এখানে ডুবে আছে সেই আয়তনের তরলই কি হবে, অন্যদিকে অপসারিত হবে। যদি বস্তুটা পুরোপুরি ভর্তি থাকতো, যদি ধরো এই বস্তুটা যে পাত্রে জল আছে বা তরল আছে সেই পাত্রটা যদি একবারে কানায় কানায় ভর্তি থাকতো, সেই অবস্থায় যদি আমি এই কোনো বস্তুকে এখানে ডোবাতাম, তাহলে কি হতো, এই তরলটা এখানে এই অংশটায়, শুধুমাত্র এই অংশটায় যে তরলটা রয়েছে সেই তরলটা উপচে পড়ে যেত, কি যেত না, নিশ্চয়ই যেত। এটা তোমরা নিজেরাও দেখে থাকবে যে একটা কানায় কানায় ভর্তি যদি জলের পাত্র না, সেখানে যদি একটা আঙুলও ডোবাও তাও জল অপসারিত হয়ে যায়, তাই না, দেখে থাকবে। তাহলে কতটা আয়তনের জল অপসারিত হচ্ছে এখান থেকে, যতটা আয়তন এখানে ডোবানো আছে, যদি আরো বেশি ডোবায় তাহলে আরো বেশি পরিমাণ তরল অপসারিত হতো। কতটা আয়তনের তরল অপসারিত হবে, যতটা আয়তন এখানে ডোবানো হচ্ছে, অর্থাৎ মনে করে ভি আয়তন ডোবানো আছে, তাহলে ভি আয়তনের তরলই অপসারিত হবে, স্মল ভি দি, ভি আয়তনের তরল অপসারিত হচ্ছে। ঠিক আছে, তাহলে এখন এই ভিটা পাল্টে দিই,
ভি ডি জি। এখন এই ভিটা কি, এই ভিটা হচ্ছে অপসারিত তরলের আয়তন, অপসারিত তরলের আয়তন, হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে সবার? আমি যে আয়তনটা এইখানে ডোবাবো সেই আয়তনটাই তরল অপসারিত হবে, আর আমি আপথ্রাস্ট বা যেটা তোমার ফ্লোতে বের করছি সেটা সেখানে কি করছি নিমজ্জিত অংশের আয়তন, আর এখন সেটাই কি অপসারিত তরলের আয়তন। ঠিক আছে, পুরো যে তরলটা রয়েছে তার আয়তন না, যে তরলটা শুধুমাত্র অপসারিত হয়ে যাচ্ছে সেই তরলটার আয়তন। ডি কি তরলের ঘনত্ব ইন্টু জি। আচ্ছা, অপসারিত তরলের আয়তন ইন্টু তরলের ঘনত্ব, এটাও তরলের আয়তন, এটাও তরলের ঘনত্ব। ঠিক আছে, আয়তন ইন্টু ঘনত্ব সমান কি হয়, ভর হয়। তোমরা জানো এম সমান ভি ডি, ভর সমান আয়তন ইন্টু ঘনত্ব, তাহলে এম ইন্টু জি। এখানে এমটা কি, এমটা লিকুইডের অপসারিত, এম এম এল লিখে দিলাম, হ্যাঁ, অর্থাৎ অপসারিত। এইটা এখন কার ভর, যে তরলটা অপসারিত হয়েছে তার ভর, ভিডি মানে হচ্ছে ভর, কিন্তু কার ভর, অপসারিত তরলের ভর। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অপসারিত তরলের ভর হয়েছে। ভর ইন্টু জি, ভর ইন্টু জি কি ওজন, ওজন ডাব্লিউ, কার ওজন, অপসারিত তরলের ওজন। তাহলে এইটা এখন কি হচ্ছে অপসারিত তরলের ওজন। তাহলে অপসারিত তরলের ওজন সমানে কি প্লবতা, অর্থাৎ আর প্লবতা মানে কি ওজনের আপাত হ্রাস, এটা আগে করিয়েছি। ওজনের, আমি তোমাদের এই নিয়ে অঙ্কও করালাম, ওজনের আপাত হ্রাস, তাই তো। প্লবতা মানে ওজনের আপাত হ্রাস, আর এটা মানে কি ওজনের আপাত হ্রাস মানে কি অপসারিত তরলের ওজন, অপসারিত তরলের ওজন, যে তরলটা অপসারিত হচ্ছে তার ওজন আর প্লবতা কি সমান। ক্লিয়ার হয়েছে? এটা এত ডিটেলস তোমাদের আসে না, তবু আমি তোমাদের ভেঙে বলে দিলাম যে কিভাবে এই প্লবতা অপসারিত তরলের ওজনের সমান হচ্ছে। এটা একবার ডাইরেক্ট লেখাই থাকে, হ্যাঁ। যদি কেউ ভাবো যে এত করবো না, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি কেউ ভাবো যে না একবার করে নেবো, তাহলে তোমাদের এই ভুলগুলো হবে না, যে অপসারিত তরলের আয়তন হবে, অপসারিত তরলের ওজন হবে না কি, কোনটা কি হবে, তোমাদের তাহলে আর কোনো কনফিউশন থাকবে না, কোনো ভুল ভালো হওয়ার সম্ভাবনা থাকবে না, ওই জন্য করে নেওয়াটা ভালো। আচ্ছা, তাহলে আমরা কি জানছি যে ওজনের আপাত হ্রাস হচ্ছে অপসারিত তরলের ওজনের সমান। এইবার তোমাদের সেই ছোট্টবেলার একটা কোশ্চেন মনে করে দিই, তোমরা ক্লাস 7 বা 6-এ মুখস্থ করেছিলে। দেখো একটা কোশ্চেন, যে একখণ্ড লোহাকে যদি জলে ডোবানো হয় বা জলে ফেলে দেওয়া হয় তাহলে সেটা কি ডুবে যায়, কিন্তু লোহার তৈরি জাহাজ জলে ভাসে কেন? ঠিক আছে, আচ্ছা এবার ভাষণ আর নিমজ্জনের শর্তগুলো বলে দিই, হ্যাঁ। এখানটা মুছে দিই। এটা হচ্ছে ডাব্লিউ প্রাইম দিয়ে লিখে, হ্যাঁ, ডাব্লিউ প্রাইম। আচ্ছা, ভাষণ আর নিমজ্জনের শর্তগুলো বলে দিই। বস্তুর প্রকৃত ওজন অর্থাৎ বায়ুতে ওজন, প্রকৃত ওজন মানে সবসময় ধরে রাখবো বায়ুতে ওজন, হ্যাঁ। এটা হচ্ছে বস্তুর প্রকৃত ওজন বা বায়ুতে ওজন, প্রকৃত ওজন, না ডাব্লিউ এল থাক। আর ডাব্লিউ প্রাইমটা ধরো, ডাব্লিউ প্রাইমে ধরো না তাহলে সুবিধা হবে। ডাব্লিউ প্রাইম ধরো প্লবতা বা অপসারিত তরলের ওজন,
এখন তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে তো? প্লবতা, এটাই প্লবতা। হ্যাঁ, প্লবতা বা ওজনে আপাত হ্রাস বা অপসারিত তরলের ওজন, এগুলো সব ক্লিয়ার হয়ে গেছে তো? একসাথে এগুলো সব একই জিনিস। হ্যাঁ, প্লবতা। এবার ভাসনের শর্ত। আচ্ছা, কখন বস্তু ভাসবে, কখন ডুববে? যখন বস্তুটার ওজন প্লবতার চেয়ে বেশি হয়ে যাবে, ডাব্লিউ প্রাইম, বস্তুটার ওজন অর্থাৎ নিচের দিকে ওজনটা যখন উপরের দিকের ওজনের চেয়ে বেশি হয়ে যাবে, তখন নিচের দিকে বস্তুটা নামবে। এটা স্বাভাবিক কথা তো, যে উপরের দিকে যতটা বল কাজ করছে তার চেয়ে যদি নিচের দিকের বলটা বেশি কাজ করে তাহলে বস্তুটা নিচে নামবে। তুমি ধরো উপরের দিকে একটা বস্তুকে ঠেলে তুলতে চাইছো, কিন্তু উপরের দিকে বস্তুটা বেশি ভারী, তাহলে সে অবশ্যই নিচে নামবে। ক্লিয়ার? তাহলে বস্তুটার ওজন যদি প্লবতার চেয়ে কম হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, বস্তুটা ডুবে যাবে। আচ্ছা, যদি বস্তুটার ওজন প্লবতার চেয়ে কম হয়, অর্থাৎ প্লবতা যদি বেশি হয়, ঊর্ধ্বমুখী বলটা যদি বেশি হয়, প্লবতা যদি বেশি হয়, সেক্ষেত্রে বস্তুটা কি হবে, ভাসবে। যদি বস্তুর ওজন বেশি হয় তাহলে ডুবে যাবে, যদি বস্তুর ওজন কম হয় তাহলে ভাসবে। কার চেয়ে বেশি কম আমি এখানে তুলনা করছি, অপসারিত তরলের ওজনের চেয়ে বা প্লবতার চেয়ে। হয়েছে? আর যদি বস্তুটার ওজন আর প্লবতা সমান হয় তাহলে সেক্ষেত্রে বস্তু ভাসবে। কিন্তু ভাসবে কেমন হবে, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায়। সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। হয়েছে? আচ্ছা, এবার যে কোশ্চেনটা বললাম তোমাদের, তাহলে ভাসনের কি কি কারণে ভাসবে? যখন বস্তুর ওজন প্লবতার সঙ্গে সমান হবে তখন ভাসবে, আর যখন বস্তুর ওজন প্লবতার চেয়েও কম হবে তখন ভাসবে। আর যদি বস্তুর ওজন প্লবতার চেয়ে বেশি হয়ে যায় সেক্ষেত্রে বস্তু ডুবে যাবে। অর্থাৎ যদি অপসারিত তরলের ওজনের চেয়ে বস্তুর ওজনটা, যদি অপসারিত তরলের ওজনের চেয়ে বস্তুর ওজন বেশি হয় তাহলে বস্তু ডুবে যাবে। আর যদি অপসারিত তরলের ওজনের চেয়ে বস্তুর ওজন কম হয় তাহলে বস্তু ভাসবে। এখানে ডাব্লিউ প্রাইম প্লবতা, আর ডাব্লিউ প্রাইম মানেই হচ্ছে অপসারিত তরলের ওজন। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার যেটা প্রশ্নটা তোমাদের বললাম, যে লোহার তৈরি জাহাজ জলে ভাসে কিন্তু এক খণ্ড লোহা জলে ডুবে যায় কেন? এক খণ্ড লোহা জলে ডুবে যায় এই কারণে যে সে যে পরিমাণ তরলকে, যখন এক খণ্ড লোহা এখানে দেওয়া হবে, এখানে যদি দেওয়া হয় তাহলে কি হবে, সে কম পরিমাণের তরলকে অপসারিত করবে, কম আয়তনের তরলকে অপসারিত করবে, তাই তো? কম আয়তনের তরলকে অপসারিত করলে কি হবে, যে আয়তনের তরলকে অপসারিত করবে সেই আয়তনের তরলের ওজনটাও কম হবে। আমি একটু আগেই দেখেছি, এখানে যদি ভিটা কম হয় তাহলে ভি ইন্টু ডি, এমটা কম হবে, এমটা কম হলে কি ডাব্লিউ প্রাইমটা কম হবে। তাহলে অর্থাৎ যে আয়তনের তরলকে অপসারিত করবে সেই আয়তনের অপসারিত তরলের ওজনটা কম হবে। হয়েছে? কিন্তু একটা লোহার জাহাজ বা যদি বলো ওই আয়তনের লোহার কড়াই, সেটা কি অনেকটা জায়গা নিয়ে থাকে। ওই আয়তনে যদি একটা কড়াই তৈরি করা হয় তাহলে সেটা অনেকটা জায়গা নিয়ে থাকবে এরকম, তাহলে অনেকটা অংশের অনেকটা আয়তনের তরলকে সে কিন্তু অপসারিত করে দিতে পারছে। এইখানে অনেকটা তরল থাকবে কিন্তু ওই খণ্ডটা দিয়েই তৈরি, মানে ভর দুজনেরই এক, দুটো লোহারই ভর এক, কিন্তু আয়তনটা দেখো সেক্ষেত্রে ভিন্ন। আর বেশি আয়তন তরল, যখন বেশি আয়তনের কড়াই যখনই তরলে ডোবানো হবে তাহলে সে বেশি পরিমাণের তরলকে অপসারিত করবে, এখানে বেশি পরিমাণ তরলকে অপসারিত করবে। অর্থাৎ কি, অপসারিত তরল আয়তন যদি বেশি হয় তাহলে অপসারিত তরলের ওজন বেশি হবে, আর অপসারিত তরলের ওজন বেশি হলে ডাব্লিউ প্রাইম বেশি হবে, প্লবতা বেশি হবে। আর প্লবতা বেশি হলে কতটা বেশি হয়ে যায় না, বস্তুটার যে প্রকৃত ভর তার চেয়েও প্লবতার মানটা বেশি হয়ে যায়। সেই জন্য, আর যদি তুমি এখানে লোহার কড়াইয়ের পরিবর্তে জাহাজ বলো তাও একই উত্তর, যে জাহাজ যখন জলে ডোবানো হয় বা জলের উপর
থাকে তখন সে যে আয়তনের তলকে অপসারিত করে সেই আয়তনের তলের ওজনটার মান অনেক বেশি হয়, সেই আয়তনের তলের ওজন অনেক বেশি হয় তার প্রকৃত ওজনের তুলনায়। এই কারণে লোহার তৈরি জাহাজ জলে ভাসে। কিন্তু একখণ্ড লোহা যে আয়তনের তলকে অপসারিত করে সেই আয়তনের তলের ওজন বস্তুর প্রকৃত ওজনের চেয়ে কম হয়। সেই কারণে বস্তুটা ডুবে যায় বা একখণ্ড লোহার ডুবে যায়। ঠিক আছে, বস্তুটা প্রকৃত ওজনের চেয়ে যদি প্লবতা কম হয়ে যায় তাহলে অবশ্যই বস্তু ডুবে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবারে এখান থেকে আর্কিমিডিসের সূত্রটাও বলে দিই। আর্কিমিডিস তার সূত্রে কি বলছেন, যে যখন কোনো বস্তুকে তলে সম্পূর্ণভাবে বা আংশিকভাবে নিমজ্জিত করা হয় তখন বস্তুটার ওজনের আপাত হ্রাস ঘটে। আমরা দেখেছি এটা। কোনো বস্তুকে যখন তলে আংশিকভাবে বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করা হয় তখন বস্তুটার ওজনের আপাত হ্রাস ঘটে। আর তিনি কি বলছেন, যে ওজনের এই আপাত হ্রাস বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। ঠিক তো? ওজনের আপাত হ্রাস কত হলো প্লবতা, সেটা মান কত পেলাম, বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। এটাই কিন্তু আর্কিমিডিস আলটিমেট বলে যাচ্ছেন, যে যখন কোনো বস্তুকে কোনো স্থির তরলে বা গ্যাসে নিমজ্জিত করা হবে, স্থির কথাটা উল্লেখ করবে, স্থির তরল বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করা হয় তখন বস্তুটার ওজনের আপাত হ্রাস ঘটে। ওজনের এই আপাত হ্রাস বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। হয়েছে? আচ্ছা, আর্কিমিডিসের নীতি প্রয়োগ করে কি কি করা হয়, তোমাদের প্রয়োগগুলো নেই, কিভাবে হয় সেটা নেই, শুধু কি কি করা হয় আমি বলে দিই একবার, এগুলো শুনে নাও। যে কোনো আকারের কঠিন বস্তুর আয়তন নির্ণয় করা যায়, বস্তুর ঘনত্ব নির্ণয় করা যায়, কোনো সংকর ধাতুর মধ্যে মূল ধাতুগুলোর পরিমাণ নির্ণয় করা যায়, আর কোনো ধাতু নিরেট না ফাঁপা সেটা নির্ণয় করা যায় এই আর্কিমিডিসের সূত্র প্রয়োগ করে। কীভাবে প্রয়োগগুলো আছে সেগুলো তোমাদের নেই। তাহলে কি কি বললাম, চারটে। তাহলে এখানে আর্কিমিডিসের সূত্র প্রয়োগ করে আর্কিমিডিসের সূত্র প্রয়োগ করে কোনো বস্তুর যে কোনো আকারের কঠিন বস্তুর আয়তন নির্ণয় করা যায়, বস্তুর ঘনত্ব নির্ণয় করা যায়, কোনো সংকর ধাতুর মধ্যে মূল ধাতুগুলির পরিমাণ নির্ণয় করা যায়, আর কোনো বস্তু নিরেট না ফাঁপা তা নির্ণয় করা যায়। ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, তাহলে তোমরা স্ক্রিনশট করে একটু ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই, অথবা এটা বইয়েও আছে, পেয়ে যাবে। আর একটা হচ্ছে সাম্যের শর্তটা বলে দিই। বস্তুর ভার কেন্দ্র, সাম্যের শর্ত কি, বস্তুর ভার কেন্দ্র এবং বস্তুর প্লবতা কেন্দ্র একই উলম্ব রেখায় অবস্থিত হতে হবে। ভার কেন্দ্র কি, ভার কেন্দ্র হচ্ছে এমন একটা কাল্পনিক রেখা বা কাল্পনিক বিন্দু, যে বিন্দুটার মধ্যে দিয়ে মনে করা হয় বস্তুটার সমস্ত ভর নিচের দিকে ক্রিয়া করছে। ঠিক আছে, এগুলো তোমাদের ডিটেলস পরে বলবো, আর বেশি সময় নেই, খুব অল্প সময় আছে। ভারকেন্দ্র হচ্ছে বস্তুর মধ্যে এমন একটা বিন্দু, যে বিন্দুর মধ্যে দিয়ে বস্তুটা সমস্ত ভার বা ওজনটা নিচের দিকে কাজ করছে বলে মনে করা হয়। এটা একটা কাল্পনিক বিন্দু। ঠিক আছে, অর্থাৎ এটা ভারকেন্দ্র। আর প্লবতা কেন্দ্র কি, অর্থাৎ এইটা হচ্ছে ওজন কাজ করছে নিচের দিকে। প্লবতা কেন্দ্র কি, প্লবতা কেন্দ্র হচ্ছে যে এমন একটা কাল্পনিক বিন্দু, যে বিন্দুর মধ্যে দিয়ে বস্তুর প্লবতা উপরের দিকে কাজ করছে বলে মনে করা হয়। যে বিন্দুটার মধ্যে দিয়ে, অর্থাৎ এই যে বিন্দুটা, এর মধ্যে দিয়ে বস্তুর প্লবতাটা উপরের দিকে কাজ করছে। এখন এই অবস্থায় দেখো, এটা হচ্ছে বস্তুর ভার কেন্দ্র, এই বিন্দু বরাবর নিচের দিকে কাজ করছে প্লবতা, একটু নিচে হবে। আর এই বস্তুটা দেখো, এই বিন্দুটা হচ্ছে প্লবতা কেন্দ্র, এই বিন্দুটা উপরের দিকে প্লবতাটা কাজ করছে। এই বিন্দু দুটো দেখো একই রেখায় অবস্থিত নয়,
তাহলে এটা কিন্তু সাম্যের শর্ত নয়। সাম্যের শর্ত কি, এই বিন্দু দুটোকে ভার কেন্দ্র, এটা হচ্ছে ভার কেন্দ্র, এটা প্লবতা কেন্দ্র, এটাকে একই উল্লম্ব রেখা অর্থাৎ একই রেখায় অবস্থিত হতে হবে। যদি অর্থাৎ এটা যদি ভার কেন্দ্র হয়, এই বরাবরই প্লবতাটাও উপরের দিকে কাজ করতে হবে। অর্থাৎ ভার কেন্দ্র প্লবতা কেন্দ্র তখন সেক্ষেত্রে একটাই হয়ে যাচ্ছে, এখানে দেখাচ্ছি। অর্থাৎ একই রেখায় হয়ে যাচ্ছে। এই যে রেখাটা, এই রেখার উপরেই কিন্তু ভার কেন্দ্র অবস্থিত, প্লবতা কেন্দ্র অবস্থিত। সেটা হতে পারে যে আলাদা বিন্দুতে, কিন্তু একই রেখার উপর অবস্থিত হতে হবে। একই কি রেখা, উল্লম্ব রেখা, এই ভার্টিক্যাল না। হ্যাঁ, যখন এইরকম রেখেছিলাম, দেখো প্লবতা যখন এই বরাবর কাজ করছিল, তখন কিন্তু এরা একই অনুভূমিক রেখার উপর অবস্থিত ছিল। ভারকেন্দ্র আর প্লবতা কেন্দ্র একই অনুভূমিক রেখার উপর অবস্থিত ছিল। সেটা সাম্যের শর্ত নয়। সাম্যের শর্ত হচ্ছে যে ভারকেন্দ্র এবং প্লবতা কেন্দ্র একই উল্লম্ব রেখায়, উল্লম্ব মানে উপর নিচে যে রেখাটা হচ্ছে সেটা হচ্ছে উল্লম্ব রেখা, একই উল্লম্ব রেখায় অবস্থিত হলে বস্তুটা সাম্যে থাকবে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। ভালো করে তৈরি করো। আসসালামু আলাইকুম।